নমস্কার, আমি অনুভব। আজ আপনাদের জন্য একটি ত্রিকোণ প্রেমের গল্প। আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী হাসি কান্না, যেটি ওই সময় দাঁড়িয়ে অ্যাহেড অফ ইটস টাইম গল্প। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 30শে মার্চ 1899, মৃত্যু 22শে সেপ্টেম্বর 1970। আগামী 22শে সেপ্টেম্বর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 55তম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে আমাদের আজকের নিবেদন হাসি কান্না। যদিও শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে পরিচিত তার শ্রেষ্ঠ গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর জন্য, কিন্তু তার লেখা ঐতিহাসিক উপন্যাস ও কাহিনী আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি নিজের লেখক জীবনে অনেক চিত্রনাট্যও লিখেছেন সমাজকে নাড়িয়ে দেওয়ার মতন রচনা। আজকের কাহিনীটি একটু ভিন্ন স্বাদের, একটু ভিন্ন ধরনের। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় 1935 সালে। গল্প পাঠ এবং গল্পের সূত্রধর আমি অনুভব। শুরু হচ্ছে আজকের নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী হাসি কান্না। দুটো হাত বাড়িয়ে দাঁত বার করে সশব্দে অথবা নিঃশব্দে মুখের এক প্রকার করার নাম হলো হাসি। আবার ঠিক উল্টো দিকে হাত বাড়িয়ে ও দাঁত বার করে হাসির অপর মুখভঙ্গি করলে তাকে কান্না বলে। দুটোরই অভিব্যক্তির মধ্যে সীমা অতি সামান্য, তবে অধিকাংশ ক্ষেত্রে বিশেষজ্ঞরা এর পার্থক্য ধরে ফেলতে পারে। অথচ হাসির সঙ্গে আনন্দ নামক মনোভাব নিত্য সম্বন্ধ আছে মনে করার কারণ আছে বলে আমি মনে করি না। কারণ আমি এক মহিলাকে জানতাম, মনে কোনো প্রকার চিন্তা উপস্থিত হলেই তিনি হাসতেন। এমনকি মৃত্যুর সময়ও তিনি হেসেছিলেন। কিন্তু সে যাক, আজ রুচিরার হাসি কান্নার কথা বলবো। রুচিরা মেয়েটি সামান্য নয়, তার বয়স 19 বছর, কলেজে বিএ ক্লাসের ছাত্রী, এবং সে কালো। তাকে কালো বললেই সে হাসত। কালো মেয়ে বাংলাদেশে অনেক আছে, তাতে কোনো ক্ষতি ছিল না। কিন্তু ভাগ্যের পরিহাস এই যে তার খুড়তুতো বোন ছন্দা ফর্সা। দুজনের বয়স একই, একসঙ্গেই পড়ে, একই বাড়িতে থাকে। দুজনের পিতাই বর্তমান এবং দুজনেই একান্নবর্তী। এটাতেও বোধহয় ক্ষতি ছিল না, কিন্তু এক আগন্তুক কোথা থেকে এসে তার হাসি কান্নার সঙ্গে জুড়ে গিয়ে ব্যাপারটাকে যথেষ্ট জটিল করে তুলেছিল। এই আগন্তুকের কথা আগে কিছুটা বলা দরকার। একদিন সন্ধেবেলা ছন্দা আর রুচিরা কোনো একটি ছোট হ্রদের কাছে বসে নিজেদের পড়াশোনার অসম্পূর্ণতার কথা নিয়ে তর্ক করছিল। বাৎসরিক পরীক্ষা প্রায় এসে গিয়েছে, অথচ দুজনেরই এমন অপ্রস্তুত অবস্থা যে পরীক্ষায় একদম প্রকাশ্যে হবার সম্ভাবনা অনিবার্য হয়ে উঠেছে। এরকম ক্ষেত্রে একজন গৃহশিক্ষকের একান্ত প্রয়োজন। এটা নিয়ে দুই বোনের সহমত হয়ে তর্ক হচ্ছিল। মেয়েদের তর্ক করার রীতি, তারা সহমত হলেও তাদের তর্ক থামে না। ছন্দা বলল, ইংরেজি আর বাংলা কোনোভাবে চালিয়ে নেব, কিন্তু আমার মাথা খাবে সংস্কৃত। মৃচ্ছক কটিক পড়েছিস? কিছু বুঝতে পারছিস? রুচিরা আকাশের দিকে তাকিয়ে বলল, আমার মাথা খাবে ফিলসফি। ভায়োলেশন আর রিফ্লেক্স অ্যাঙ্গেলের তফাৎ বুঝিস? ছন্দা বলল, হারা মুখস্থ করেছি, কিন্তু সংস্কৃত ছাই মুখস্থই হয় না। রুচিরা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, মাস্টার, একটা মনের মতন মাস্টার না হলে দুজনেই গেলুম। তাদের পিছনে রাস্তার ধারে গাড়ি দাঁড়িয়েছিল। গাড়িতে তারা হাওয়া খেতে এসেছে, তারা আবার গাড়িতেই ফিরবে। রুচিরা হোটার উপক্রম করল। ছন্দা তার আঁচল ধরে বসবার চেষ্টা করে বলল, কিন্তু এমন মনের মতো মাস্টার পাবি কোথায়? নেই। না বুঝিয়ে রুচিরা বলল, যে আমার সঙ্গে ফাজলামি মারবে না, তোর দিকে ড্যাপ ড্যাপ করে চেয়ে থাকবে না, এমন মাস্টার ভারতে নেই। দুজনে উঠে দাঁড়ালো, আবার ঠিক তখনই বসে পড়ল। কিছু দূরে একটা বেঞ্চে একটা লোক বসে আছে। তা এর মধ্যে দুই বোন কেউই লক্ষ্য করেনি।
এখন লোকটা ওদের সামনে এসে দাঁড়ালো, একবারে হাত জোড় করে দাঁড়ালো। মাফ করবেন, আপনারা কি মাস্টার রাখতে চান? ভদ্রলোকের প্রশ্ন শুনে ছন্দা ও রুচিরা অবাক। ভদ্রলোকটির দিকে তারা হাঁ করে তাকিয়ে থাকলো। টুইটেলের হাফ শার্ট পরা যুবক, মাথার চুল এলোমেলো, চোখের চাহনিতে গাম্ভীর্য, হাতের মুঠোয় একটু ছেলে মানুষই ভাব। কিছুক্ষণ দম নিয়ে রুচিরা বলল, হ্যাঁ। ভদ্রলোক এর জবাবে দিলেন, তাহলে যদি আপত্তি না থাকে তবে আমি আপনাদের পড়াতে পারি। মৃচক্কটিক একটি বস্তুতাত্ত্বিক নাটক। ইসবেন এমন নাটক লিখতে পারলে নিজেকে ধন্য মনে করতেন। আর ভলিউশন আর রিফ্লেক্স অ্যাকশন আমি এক নিমেষে বুঝিয়ে দিতে পারি। আপনি কি? ছন্দার আচ্ছন্নভাবে প্রশ্ন। আমার নাম শরীদ হালদার। আমি একজন বেকার যুবক, মানে কোনো কাজ করি না, কিন্তু কাজ পেলে করতে রাজি আছি। আপনি বিএ পাশ করেছেন? রুচিরা দ্বিধা জড়িত গলায় প্রশ্ন করল। শরীদ বলল, করেছি বই কি, দুবার, একবার ফিলোসফিতে আর একবার সংস্কৃততে। বোন একে অন্যের মুখের দিকে তাকালো। বেশ, কাল এসে আমাদের বাড়িতে দেখা করবেন। কথাটা বলে ছন্দা নিজের ঠিকানা দিয়ে দিল যুবককে। ছেলেটির চোখের গাম্ভীর্য আর অথরষ্টের ছেলে মানুষই আরো বেড়ে গেল। সে একবার মাথা নিচু করে প্রস্থান করল। গাড়িতে ফিরতে ফিরতে ছন্দা এক সময় গাড়ির ভেতরের আলো জেলে রুচিরার দিকে চেয়ে খিলখিল করে হেসে উঠল। রুচিরাও মুখ টিপে হাসল। রুচিরার হাসি বড় মিষ্টি। আর ছন্দার কথা বলতে গেলেই রবীন্দ্রনাথের রমেন্দ্র প্রশান্তির কথা মনে পড়ে। তুমি, তোমার হাস্য সুন্দর, তোমার চাহনি সুন্দর, ইত্যাদি। পরদিন থেকে শরীদ হালদার ছন্দা আর রুচিরার মাস্টার নিযুক্ত হলো। কর্তারা বুঝলেন যুবক গরিব, কিন্তু সে পণ্ডিত। মেয়েরা দেখল গরিব এবং পণ্ডিত হলেও মাস্টার সাধারণ লোক নয়। সে রুচিরার সঙ্গে ইয়ার্কি দেওয়ার চেষ্টা করল না, ছন্দার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েও থাকলো না। চোখে গাম্ভীর্য আর অথরষ্টের ছেলে মানুষই নিয়ে ছাত্রীদের সংস্কৃত আর ফিলোসফি বোঝাতে লাগলো। মাস্টারের বয়স বোধ করি 24-এর বেশি নয়। মাথার চুল এলোমেলো, বেশভূষার পারিপাট্য নেই, রোজ দাড়ি কামানোর কথাও মনে থাকে না। কিন্তু অদ্ভুত তার পড়ানোর ক্ষমতা। শুধু সে কঠিন জিনিস সহজ করে বুঝিয়ে দিতে পারে তাই নয়, ছাত্রীদের মধ্যে কঠিন বস্তুকে তরল করে তাদের সত্তার মধ্যে মিশিয়েও দিতে পারেন। বিদ্যা তখন শুধুমাত্র জ্ঞানের পর্যায়ে থাকে না, উপলব্ধির পর্যায়ে গিয়ে পৌঁছায়। ছাত্রী দুটি ক্রমে লেখাপড়ার মধ্যে তন্ময় হয়ে গেল, কিন্তু চিরন্তন সবরিত লেখাপড়ার মধ্যে তন্ময় থাকে না। পরমা প্রকৃতির বিধিবিধান অনুরূপ ছন্দা ও রুচিরার সুগহন অন্তর্লোকে হয়তো গোপনে গোপনে যে দ্বন্দ্বের প্রতিক্রিয়া আরম্ভ হয়ে যায় তা তারা নিজেরাও জানতে পারে না। জলের ভেতর দিয়ে বৈদ্যুতিক স্রোত প্রেরণ করলে জল বিপরীতধর্মী দুটো বাষ্পে পরিণত হয়। হাইড্রোজেন আগুনের সংস্পর্শে জ্বলে ওঠে, আর অক্সিজেন নিজে না জ্বলে আগুনকে আরো দীপ্তমান করে তোলে। আশ্চর্য প্রকৃতির ইন্দ্রজাল। ছন্দা ও রুচিরা একে অন্যের সঙ্গে জলের মতো ওতপ্রোতভাবে জড়িয়েছিল, মিশেছিল, যেন বিদ্যুতের সংস্পর্শে দ্বিধা হয়ে গেল। কবে এবং কখন এসব ঘটল তা কেউ জানতে পারল না। দুজনের পড়ার ঘর একই। দুজন টেবিলের দুদিকে বসে পড়ে। মাস্টার এসে তৃতীয় দিকে বসেন এবং নিরপেক্ষভাবে দুজন ছাত্রীকে পড়ান। মাস্টারের এই নিরপেক্ষতা বুঝি অনর্থের সৃষ্টি করে।
নিরপেক্ষতা খুবই উচ্চ অঙ্গের চিত্তবৃত্তি, কিন্তু পক্ষপাতিত্বে একটা সুবিধা এই যে কোনো পক্ষের মনেই সংশয়ের অবকাশ থাকে না। মাস্টার সকালবেলায় পড়াতে আসেন। ছাত্রীরা আগে থেকেই তার জন্য অপেক্ষা করেন। কোনোদিন হয়তো ছন্দার একটু দেরি হয়, অথবা রুচিরার একটু দেরি হয়ে যায়। সে তাড়াতাড়ি ঘরে ঢুকে দেখে মাস্টার তখনও আসেনি। রুচিরা একটা নোটের খাতা নিয়ে নড়াচড়া করছে। ছন্দা একবার রুচিরার মুখের দিকে তাকিয়ে নিচের চেয়ারে বসতে বসতে বলল, জি, তোর নাকের পাশে পাউডার লেগে আছে, মুছে ফেল। কালো রঙের ওপর পাউডার খোলে বেশি। হাসি মুখে পাউডার মুছতে মুছতে উত্তর দেয় রুচিরা। উঠে একটা কিছু মুখে না মাখলে মুখটা চটচট করে। হ্যাঁ, আজকাল রোজ সকালে চান আরম্ভ করেছিস দেখছি। আমি চাই, কিন্তু পারি না। তাহলে চান না করলে চুলটা শুকায় না, আর চুল খুলে কলেজে যাওয়াটা অসভ্যতা। তপ্ত গলায় ছন্দা উত্তর দেয়। দুই বোনের মিষ্টি বাক্যালাপে শেষ হওয়ার আগেই মাস্টার ঘরে আসেন। ছাত্রীরা সম্ভ্রমে উঠে দাঁড়ায়। মাস্টার একটা বই হাতে তুলে নিয়ে বলে, ছন্দা, কদিন ধরে লক্ষ্য করছি তুমি কিন্তু ফিলোসফি পড়ার সময় মন দিয়ে শোনো না। ছন্দা ক্ষীণ কণ্ঠে জবাব দেয়, শুনি তো। শোনো বটে, কিন্তু মন দিয়ে নয়। আর রুচিরা তুমিও কিন্তু সংস্কৃত পড়ার সময় অন্যমনস্ক হয়ে পড়ো। রুচিরা অপরাধিনীর মতো চোখ নামিয়ে রাখে, তারপর বলে, আর হবে না। মাস্টার বলেন, বেশ, আজ তাহলে তোমাদের এথিক্রা পড়াবো। পাঠ আরম্ভ হয়, কিন্তু ছাত্রী যুগল মাস্টার বিরক্ত হয়েছে জেনে কাঁটা হয়ে থাকে। আশ্চর্য! একদিকে দুটি ধনীর কন্যা, অভিজাত সমাজের মধ্যমণি বললেও ভুল বলা হয় না। এদের মধ্যে মাস্টার ছাত্রী সম্পর্ক ছাড়া অন্য কিছু আশাও করা যায় না। কিন্তু আশ্চর্য, ভারী আশ্চর্য। কিন্তু মাস্টার যদি শেষ পর্যন্ত দুস্থ বেকারি হয়ে যায়, তাহলে নির্মম কান্না বা নির্মম দুঃখ ছাড়া অন্য কোনো পরিসমাপ্তি এই গল্পে আশা করা যায় না। তাহলে রুচিরার হাসি কান্না আসে কোথা থেকে? তাহলে মাস্টারের পরিপূর্ণ পরিচয় বা দেওয়া যায় কিভাবে? তার পরিচয় দেওয়ার ইচ্ছে আর যার থাকে থাক, আমার নেই। আমি রূপকথা বলতে ভালোবাসি। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর একদিন মাস্টারের আসল পরিচয় পাওয়া গেল। কলেজের পড়ার তাড়া নেই। মাস্টার ছাত্রীদের সঙ্গে সাধারণ কাব্য আর দর্শনের যোগাযোগ সম্বন্ধে আলোচনা করছে। এমন সময় ছন্দার বাবা ঘরে ঢুকলো এবং মাস্টারের হাতে একতারা নোট ধরিয়ে দিলেন। মাইনের টাকা তার হাতে দিতেই তা পকেটে ঢুকিয়ে আবার সে আলোচনা শুরু করল। ছন্দার বাবা হাইকোর্টের উকিল। উনি চেয়ারে বসে কিছুক্ষণ মন দিয়ে আলোচনা শুনে প্রশ্ন করলেন, তোমার বাবার নাম কি? মাস্টার চমকে উঠল। কিন্তু বাপের নাম ভারিয়ে মিথ্যে বলার চক্ষু লজ্জা কিছু ব্যক্তির বাঁধে। শরীর হালদার নিজের বাবার নাম জানালো। আমার বাবার নাম। সবই বুঝলাম, কিন্তু এভাবে তুমি, বললেন ছন্দার বাবা। আপনারা একটু ভুল বুঝেছিলেন। আমি বেকার বলে নিজের পরিচয় দিয়েছিলাম বটে, কিন্তু দুস্থ নই। সেই সময় আমি বেকার ছিলুম। সাজেশিও ফলসি। এই অবস্থার কোনো পরিবর্তনই ঘটেনি। বড় মানুষের ছেলে হয়ে জন্মানো শিক্ষক হওয়ার অযোগ্যতা প্রমাণ করে না। আর তাছাড়া ছন্দা আর রুচিরাকে পড়াতে আমার ভালোই লাগে। ওরা খুব মেধাবী ছাত্রী। এই বলে শরীর দুজনের দিকে নিরপেক্ষভাবে স্নিগ্ধ চোখে তাকালেন।
রুচিরা আর ছন্দা এমনভাবে মাস্টারের দিকে বাক্যালাপে শুরু থেকে বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকলো, সেরকম এখন অবধি তাকিয়ে থাকলো। ছন্দার বাবা বললেন, তা বটে, কিন্তু শরীর বলল, আমি যেমন মাইনে নিচ্ছি আমি সেই রকমই নেব, আপনার কোনো ভয় নেই। সংকোচ কেটে যেতেই ছন্দার বাবা তা বেশ বলে বেরিয়ে গেলেন। এরপর ছন্দা উত্তপ্ত গলায় প্রশ্ন করল, আপনি এই কথাটি এতদিন বলেননি কেন? না বললে তোমাদের পড়াতো কে? কেন, আর লোক ছিল না? ছিল, কিন্তু তারা হয় রুচিরার সাথে ইয়ার্কি মারতো, আর না হয় তোমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো, আর তার ফলে তোমাদের পরীক্ষায় ফেল করতে হতো। মাস্টারের স্বর গম্ভীর হলেও তাতে মজার সুর ছিল। ছন্দা পরাস্ত হয়ে বসে পড়ল। তারপর মিনতির স্বরে বলল, না মাস্টার মশাই, কেন বলেননি? মাস্টারের গলায় ছেলে মানুষী ভাব ফিরে এলো। মিথ্যেকে সত্যি করে বলার নাম হলো রোম্যান্স, আর রোম্যান্সের অপর নাম হলো রূপকথা। আমি রূপকথা বড় ভালোবাসি। ছদ্মবেশী রাজকুমারের কথা শুনেছ তো? আমি রাজকুমার নই, তবে ছদ্মবেশের পরিপূর্ণ আনন্দ আমি নিয়ে নিয়েছি, আর সে ছদ্মবেশ ছাড়ার পরও আনন্দ শেষ হয়নি। ছদ্মবেশ? ছন্দা বলল, হ্যাঁ, অধিকাংশ মানুষই জানে না যে তারা ছদ্মবেশে ঘুরছে। তারা পদে পদে নিজের মিথ্যে পরিচয় দিয়ে চলেছে, আর তাই তারা রূপকথার আনন্দ থেকে বঞ্চিত। ছন্দার সুন্দর মুখ বিভক্ত হয়ে দুচোখে মুগ্ধ বিস্ময়ে ভাব নিয়ে চেয়ে থাকলো। কালো মেয়ে রুচিরার কালো চোখ দুটো হাসিতে টলমল করতে লাগলো। সে রাত্রে শোবার আগে রুচিরা অনেকক্ষণ নিজেকে দেখলো আয়নায়। তারপর তার চোখ পড়ল আয়নার পাশে রাখা ছন্দার একটি ছবির উপর। সে একটু হাসতে লাগলো। তারপর আবার তার চোখ আয়নার দিকে ফিরে গেল। হঠাৎ সে একটু জোরে হেসে উঠল। তারপর তাড়াতাড়ি আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। ছন্দা তার ঘরেই শোয়। অনেক রাতে রুচিরাকে ধাক্কা মেরে তুলে ছন্দা বলে, এই রুচি, ওঠ, ঘুমিয়ে ঘুমিয়ে ফোপাচ্ছিস কেন? ঘুম থেকে উঠে কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে রুচিরা। তারপর অস্ফুট স্বরে বলে, স্বপ্ন দেখছিলাম। শুনেছ ছন্দা, আর ফোপাবো না। দিন যায়, মাস্টারও আসেন এবং যান। রুচিরা সারাদিন হাসে। রাত্রে তার কান্না মাথার বালিশ ভেজায়। কি স্বপ্ন দেখে তা কে জানে। রুচিরা চালাক মেয়ে। অপ্রাপ্য বস্তুর দিকে হাত বাড়িয়ে সে নিজেকে খেলো করতে চায় না। ছন্দার গাল দুটি গোলাপের মতো ফুটে থাকে। চোখের চাহনিতে রূপকথার স্বপ্নাতুরতা। রুচিরা দেখে হাসে। সে হাসি ছন্দার চোখে ধরা পড়ে যায়। ছন্দার কপাল থেকে বুক অব্দি লজ্জায় রাঙা হয়ে ওঠে, কিন্তু কেউ কাউকে কিছু বলে না। মাস্টার হয়তো সবই লক্ষ্য করেন, কিন্তু তার তিল দণ্ডের মতো নিরপেক্ষতা তিল মাত্র বিচলিত হয় না। চোখের গাম্ভীর্য ও অথরের চটুলতা আরো পরিস্ফুট হয় মাত্র। একদিন সকালে মাস্টার পড়াতে আসলেন। ছন্দা টেবিলের সামনে বসে ছটফট করতে লাগলো। হঠাৎ দেওয়ালের ঘড়ি দেখতে লাগলো। ঘড়ি টিকটিক করে সময়ের জানান দিতে লাগলো। রুচিরা মৃচ্ছকটিক পড়তে পড়তে মৃদু হাসতে লাগলো। সকাল কেটে গেল। ছুটির দিন ছিল। বিকেলে রুচিরা পড়ার ঘরে বসে একটা খাতায় হিচিবিচি কাটছিল। অযত্ন বুদ্ধ চুলগুলো কাঁধের ওপর খসে পড়েছে। খাতায় রুচিরা আপন মনে লিখে চলেছে, যাহার ঢল ঢল নয়ন শতদল,
তারেও আখি জল সাজে গো। আজ সকালে হঠাৎ ছন্দার চোখে জল দেখে ফেলেছিল রুচিরা। নানা আবোল তাবোল জিনিস মাথায় আসতে লাগলো। মগ্ন চৈতন্য জিনিসটা কি? যত নিগৃহীত আশা আকাঙ্ক্ষা সব ডানা ভাঙা পাখির মতো সেখানে আশ্রয় নেয়। আর মৃচ্ছকদিকের ধূত চরিত্রটা কেমন? নিজের স্বামীকে বসন্ত সেনার হাতে তুলে দিল, কিন্তু ছন্দা বাইরে যাবার বেশ পরে ঘরে এসে বলল, শোন রুচি, আমি মাসিমার বাড়ি যাচ্ছি, কি জানি হয়েছে, ডেকে পাঠিয়েছে। আচ্ছা। ছন্দা আরো কিছু বলবে বলে অপেক্ষা করলো, তারপর ধীর পায়ে চলে গেল। রূপকথার রাজপুত্ররা কিসের টানে ছদ্মবেশ পরে বের হয়? 700 রাক্ষসীর প্রাণভ্রমরা, সাপের মাথার মানিক, অরূপ রূপসী রাজকন্যা। পাশের ঘরটা ড্রয়িং রুম, সেখানে ফোন বেজে উঠল। রুচিরা অলস পায়ে গিয়ে ফোন তুলল। হ্যালো, কে আপনি? আমি শরীদ। তুমি কি রুচিরা? হ্যাঁ, আজ আসেনি কেন? হ্যাঁ, কাজ ছিল। আজ আপনার প্রথম কামাই, জরিমানা হবে। তা কি জরিমানা করবে? ছন্দা। ও ভালো। তা তোমার বাবা মানে কাকা বাবু বাড়িতে আছে নিশ্চয়ই? হ্যাঁ, আজ তো ছুটি। কেন? আমি যাচ্ছি আধ ঘন্টার মধ্যে, একটু দরকার আছে। তোমাদের পড়িয়ে আসবো না হয়। একটু ইতস্তত ভাব। ছন্দা বাড়ি আছে? না, মাসিমার বাড়ি গেছে। উল্টো দিক থেকে মনে হলো হতাশার শ্বাস এলো। কষ্ট হচ্ছে বুঝি? রুচিরা, তোমরা না আমার ছাত্রী হও? দোষ করেছি, মাফ করুন। আচ্ছা, তুমি বাড়ি থাকবে তো? থাকবো। আমি যাচ্ছি। হ্যাঁ শোনো, একটা কথা জানো? কি? হাসি কান্নার মতো দীর্ঘ নিঃশ্বাসেরও কিন্তু দুটো মানে হয়। বুঝতে পারছি না। হাসি কি খালি আনন্দই বোঝায়, আর কান্না কি শুধু কষ্টের প্রতীক? এখনো বুঝিনি। আচ্ছা, আমি যাচ্ছি। রুচিরা ফিরে এসে পড়ার ঘরে বসলো। নিতান্তই স্ত্রী স্বভাব বশত নিজের বেশভূষার দিকে নজর দিল। ব্লাউজ এককালে নতুন ছিল, এখন ধোপার কল্যাণে স্থানে স্থানে রং উঠে গেছে। তা হোক, ক্ষতি কি? তাড়াহুড়ো করে নিজের চুলগুলো রুচিরা বেঁধে নিল। চুলগুলো একটা চঞ্জাল, মেমদের মতো বব কেমন হয়? দুপুরে বিশ্রাম শেষ করে বাবা কাকা বসার ঘরে বসলেন। তাদের গজার গুঞ্জন ভেজানো দরজার ফাঁক দিয়ে আসতে পারল। আধ ঘন্টা কাটলো। একটি পরিচিত পদধ্বনি পড়ার ঘরের পাশ দিয়ে পশার ঘরে ঢুকলো। তারপর গালিচার বিলুপ্ত হলো। বাবা আর কাকার গলা এলো, এসো শরীদ। তারপর তাদের বাক্যালাপ আবার ফিসফিসে পরিণত হলো। 5 মিনিট, 10 মিনিট, কথা যেন শেষ হয় না। রুচিরা গিয়ে নিঃশব্দে ভেজানো দরজার বাইরে দাঁড়িয়ে শোনার চেষ্টা করলো। শরীরের বলা 2-3টে কথা তার কানে এলো। আসলে আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই। আমাদের মেয়ে? কে বাবা? সে গুটি গুটি পায়ে ঘরে ফিরে এলো। ও, এই কথা। টেলিফোনের কথাতেই রুচিরার বোঝা উচিত ছিল। বিবাহের প্রস্তাব। পাত্রের নামটি বোঝা না গেলেও ছন্দা ছাড়া কেউ হতে পারে না। আরো অনেকক্ষণ তন্ত্রাচ্ছন্দ্রের মতো রুচিরা বসে থাকলো। স্বপ্ন কখনো মিথ্যে হয়? হঠাৎ চমক ভেঙে সে দেখলো শরীর সামনে এসে দাঁড়িয়েছে, আর তার অধরের ছেলে মানুষই কোনোভাবে চোখের মধ্যে সঞ্চারিত হয়েছে। রুচিরা হাসি মুখে উঠে দাঁড়ালো। শরীর কঠিন গলায় বলল,
ফাজিল মেয়ে। কি করেছি? শরিত একটু ভেবে বলল। শরিত উত্তর না দিয়ে চুপ করে তাকিয়ে থাকলো। রুচিরা কৌতুকের হাসি হেসে বলল, বসুন মাস্টার মশাই। আচ্ছা, আপনাকে কি এখন মাস্টার মশাই বলে ডাকতে হবে? না। শরিত একটু ভেবে বলল, তুমি বরং আমায় ওগো শুনছো বলে ডেকো, কর্তারও অনুমতি দিয়েছে। রুচিরা অদম্য আবেগে টেবিলের ওপর মাথা রেখে কাঁদছিল। তার পাশে বসে শরিত তার চুলগুলো খুলে দিচ্ছিল। কিন্তু আমি তো কালো। কান্না ভেজা চোখ তুলে রুচিরা বলল। শরিত তার কাঁধে হাত রেখে হালকা হেসে বলল, ওটা তোমার ছদ্মবেশ, তুমি আমার স্বপ্নের রাজকন্যা। শেষ হলো আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী হাসি কান্না। যদি নিবেদনটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, যাতে আরও ভালো কিছু নিবেদন আপনাদের জন্য আনতে পারি। শরিতের ভূমিকায় আলাপন মণ্ডল, রুচিরা মেরিনা গোমস, ছন্দার ভূমিকায় মনামি কুণ্ডু, গল্পপাঠ কাহিনী সূত্রধার এবং ছন্দার বাবার ভূমিকায় অনুভব মুখার্জি, কাহিনী সূত্র রচনা তিতিপ্রিয়া রায়, সহকারী ঐশী ভট্টাচার্য, প্রচ্ছদ সোলাঙ্কি রায়, সহযোগিতায় সংঘমিত্রা তালুকদার। আগামী সোমবার ভালো একটা গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময়। সঙ্গে থাকুন। নমস্কার।